আওয়াজ ওঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। মানুষের সাধারণ জনগণের মতামত দেখে থাকি, তারা মন্তব্যের ঘরে কী মন্তব্য করেছেন সেগুলো দেখে থাকি এবং তাদের রিয়াকশানগুলো দেখে থাকি। আমরা এই মুহূর্তে যেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, যেই সংবাদটি নিয়ে আমরা কথা বলার জন্য সামনে এসেছি, সেই সংবাদটি হলো গণহত্যার জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দেয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান। আমরা যদি সাধারণ গণমাধ্যম থেকে আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে একটা বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, বিশেষ করে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানে গণহত্যা হয়েছিল, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং 1971 সালের দুটি দেশের মধ্যে যখন বাণিজ্য হয়, তো দুটি দেশই একটি দেশই ছিল। সো আমাদের মধ্যে যে বাণিজ্যটা হয়েছিল, আমাদের যেমন বর্তমানে রিজার্ভ আছে, সেই রিজার্ভ অভ্যন্তরীণ ব্যাংকের যে রিজার্ভ ছিল এবং যে সম্পদ ছিল, সেই সম্পদের হিসাব যদি আমরা দেখি, সেই রিজার্ভের হিসাব যদি আমরা দেখি, সে থেকে আমাদের বাংলাদেশের কিছু পাওনা আছে, যেটা গণমাধ্যম প্রকাশ করেছে। সেখান থেকে আমরা যদি দেখি, সেই আলোচনায় এখানে আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি, সেখানে পাকিস্তান সম্মত হয়েছে। সো এই আলোচনার যদি একটু আমরা রিয়াকশানগুলো দেখব। এখানে 70,000 লাইক পড়েছে, 50,000 লাভ পড়েছে। তার মানে একটা পজিটিভ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, মানুষের পজিটিভ একটা ধারণা আমরা দেখতে পাচ্ছি। 5,400 কমেন্টস পড়েছে। কমেন্টসের মধ্যে আমরা মন্তব্যের ঘরে আমরা যাব। মন্তব্যের ঘরে কী লেখা আছে আমরা একটু দেখব। মোবাশ্বির আলী লিখেছেন, শুধু সম্পদ দিলেই হবে না, আমাদের শাহবাগীদেরও নিয়ে যেতে হবে এবং পরিবর্তে আমাদের প্রাপ্য দিতে হবে। উনি এখানে একটা হাস্যকর মন্তব্য করেছেন, ক্রিটিসাইজমূলক। উনি বলতে চেয়েছেন, বাংলাদেশের শাহবাগে যারা কদিন পরপর বিভিন্ন অপ্রাসঙ্গিক দাবি দাবা নিয়ে সামনে দাঁড়িয়ে যায়, তাদেরকে ক্রিটিসাইজ করে মন্তব্যটি করেছেন। আমরা আরও একটি কমেন্ট দেখব। বাহাদুর ইসলাম লিখেছেন, এহেন পরিস্থিতিতে পাকিস্তান যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত মনে করি, নয়তো ভারতের ভয়ালো থাবা থেকে রক্ষা পাওয়া যাবে না। তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন। বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা ভারতের একটা করজ রাজ্যে পরিণত হয়েছিলাম। ভারত সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করছে বাংলাদেশকে তাদের কুক্ষিগত করার জন্য। সেই ক্ষেত্রে ভারতকে ট্যাকেল করতে গেলে, ভারতকে যদি আমরা প্রতিহত করতে যাই, সেজন্য আমাদের অন্যান্য বন্ধুবান্ধবের প্রয়োজন হবে। সেক্ষেত্রে পাকিস্তান, চায়না এবং অন্যান্য দেশগুলো, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদের বন্ধু হতে পারে, তাদের সহযোগিতা আমরা নিতে পারি। এই মন্তব্যটাই তিনি করেছেন। আরিয়ান আল আমিন লিখেছেন, এটা করলে পাকিস্তান প্রতি আমার আর কোনো আক্রোশ থাকবে না। তিনিও ভালো একটা মন্তব্য করেছেন, পাকিস্তানের পক্ষে আর কোনো আক্রোশ থাকবে না যদি তারা ক্ষমা চায় এবং আমাদের প্রাপ্যটা যদি তারা বুঝিয়ে দেয়। মোহাম্মদ নূর নবী লিখেছেন, গণহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইলে বাংলাদেশ পাকিস্তান একযোগে পুরোদমে কাজ করতে আপত্তি নাই। তিনিও একটা পজিটিভ মন্তব্য করেছেন, একটা গ্রহণযোগ্য মন্তব্য করেছেন। আমরা দেখব মমিনুল ইসলাম লিখেছেন, সব সুন্দরী মেয়েগুলো ফেরত দিলেই হবে। উনি মজা করে লিখেছেন, তার সুন্দর একটা কমেন্টস লিখেছেন। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, অনেকে আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশে স্পেশালি শাহবাগে যারা দাঁড়ায়, তাদেরকে দেখার পর আমরা বাংলাদেশের মিম পেজগুলোতে যদি আমরা নজর দেই, আমরা দেখতে পাবো পাকিস্তানের মেয়েদের বা পাকিস্তানের যারা মডেলিং করে, সেসব মডেলদের ছবির সাথে শাহবাগে যারা দাঁড়ায় তাদের ছবির সাথে কম্পেয়ার করা হয় এবং বলা হয় পাকিস্তান 1971 সালে আমাদের সাথে যুদ্ধ করে আমাদেরকে কি দিয়ে গেল আর কি নিয়ে গেল, সেটা নিয়ে একটা মিমস তৈরি হয়। ওইগুলো নিয়ে ওই জিনিসটাই উনি সামনে এনেছেন। রবিউল হাসান লিখেছেন, ইউনূস সরকার জিন্দাবাদ। তিনি ইউনূস সরকারের প্রশংসা করেছেন। ওমর ফারুক তিনি লিখেছেন, সেটা তো বুঝলাম, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে ভারত যা লুট করে নিয়েছে তা ফেরত দিবে কবে? এই ব্যাপারে কি আলোচনা হয়েছে? না হলে দ্রুত আলোচনা করে আমাদের সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে ভারত আমাদের কাছ থেকে যে গত 17 বছরে যে সম্পদ নিয়ে গেছেন, লুট করে নিয়ে গেছেন, সেগুলো আমরা কবে ফেরত পাবো, এটাই উনি জানতে চেয়েছেন। মোহাম্মদ হাসিব লিখেছেন, একজন সৎ শাসক
একজন সৎ শাসনকর্তা প্রত্যেক কাজের আল্লাহর বরকত দান করেন। ডক্টর ইউনূস তারই একটা উদাহরণ। খুব ভালো একটা কমেন্টস করেছেন তিনি, ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন। সাবরিনা খন্দকার মিথিলা লিখেছেন, এভাবে অল্প অল্প করে ছোট্ট একটা দেশ এগিয়ে যাক। তিনি দেশের স্বার্থে কথা বলেছেন। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ, ক্ষমাকারীকেও ক্ষমা চাওয়া ব্যক্তি উভয়কেই আল্লাহ পছন্দ করেন। তিনি একটি খুব সুন্দর উক্তি করেছেন এখানে। তিনি বলেছেন, যিনি ক্ষমা করেন এবং যিনি ক্ষমা চান, দুজনকেই আল্লাহ পছন্দ করেন। এমডি আবু বক্কর লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। উনি একটা স্লোগান তুলেছেন পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষে। আবিদ আল হাসান লিখেছেন, আর তারা সারা জীবন পাকিস্তানের বিরোধিতাই করেছে, কাজের কাজ একটাও করতে পারে নাই। তিনি বিগত সরকারে যারা ছিল, বিগত 53 বছর 54 বছরে যারা সরকারে ছিল, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, পূর্বে যারাই ক্ষমতায় এসেছে কেউ সমাধানের চেষ্টা করেনি, কেউ ভালো কিছুর চেষ্টা করেনি, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেনি, তারা শুধু ঘৃণাই করে গেছে। এই বক্তব্যটাই তিনি তার মন্তব্যে প্রকাশ করেছেন। বরাল মিডিয়া লিখেছেন, আগেই বলছিলাম ভালো কি হবে আশা করি। তিনি বলেছেন তিনি আগে থেকেই জানতেন এমন ভালো কিছু হবে। উই লাভ বিএনপি লিখেছেন, বাংলাদেশের 90% মানুষের দল বিএনপি এর পক্ষ থেকে দেশবাসী সকলকে জানাই শুভকামনা ও ভালোবাসা। আমাদের দলের প্রতি নেতাকর্মীদের দেশবাসীর সঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে গর্ব এই সোনার বাংলাদেশ। তিনি বিএনপির প্রশংসা করেছেন এখানে। আমরা আরও একটি মন্তব্য দেখব। এমডি মেহেদি হাসান লিখেছেন, একটা জিনিস খেয়াল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতি কতটা শক্তিশালী? এই সরকার 5 বছর ক্ষমতায় থাকলে ইন্ডিয়া বাংলাদেশের পায়ে পড়তে বাধ্য থাকবে। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। বাংলাদেশে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট দেখি, ডক্টর ইউনূসের যে সরকার আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ফাংশন করে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তাদের ভুলভ্রান্তি থাকবে, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষই ভুল করে, শয়তান কোনো দিন ভুল করে না। সো ওই দিক থেকে যদি আমরা দেখি, আমাদের বর্তমান সময়ের যেই প্রশাসনিক ব্যবস্থা, যে সরকার যে তার যেই অঙ্গগুলো আছে, আমাদের সরকারের মাঝে যারা আছে তারা সবাই তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা করার চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। তিনি বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো রাষ্ট্রে তার সম্মান সর্বোচ্চ বলেই আমরা এখনও জানি, এখনও দেখি। তো তার মতো একটা মানুষ আমাদের দেশের শীর্ষ পর্যায়ে একজন প্রধানমন্ত্রী পর্যায়ে থাকাটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা যদি বিগত দিনগুলোতে দেখি, আমরা তাকে সঠিক মূল্যায়ন করতে পারিনি, সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের দেশের সম্পদ তিনি আমাদের দেশের একটা সম্পদ। এই সম্পদটিকে আমরা এতদিন কাজে লাগাতে পারিনি। এখন 5ই আগস্টের পরে আমরা যদি খেয়াল করি, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি ওনার জায়গা থেকে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন যে দেশের জন্য কিছু করার, দশের জন্য কিছু করার, এবং দেশ ও দশকে সাথে নিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও উঁচু করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সবাই আশা রাখবো, তার উপরে আস্থা রাখবো, আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আরও একটি মন্তব্য দেখব। হাফেজা মরিয়ম আক্তার লিখেছেন, পাকিস্তান আবারও প্রমাণ করলো বাংলাদেশ পাকিস্তান একই মায়ের 2 সন্তান। হ্যাঁ, অবশ্যই, কারণ বাংলাদেশ পাকিস্তান একসময় একই দেশ ছিল। যখন 1947-এ যখন দেশ ভাগ হয়, তখন বাংলাদেশ পাকিস্তান একই রাষ্ট্র ছিল। সো আমরা বলতেই পারি একই ভাই, ছোটো ভাই বড় ভাই বলতেই পারি। আবদুল্লাহ লিখেছেন, পাকিস্তান বাংলাদেশ পারমাণবিক চুক্তি করা হোক, বাংলাদেশ এবং দেশের মানুষের নিরাপত্তার সাথে এটা করা খুবই জরুরি। এই মন্তব্যটাতে আমি নিজের একটু মন্তব্য ব্যক্ত করব। সেক্ষেত্রে আমি ভারতের দাদাদের উদ্দেশ্যে বলবো। ভারতের যে সকল দাদারা বারবার বলছেন বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা সহযোগিতা করেছি, না হলে তারা পারতো না, এরকম একটা মন্তব্য তারা করে থাকেন। তারা দাবি করেন যে তারা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন, তারা বাংলাদেশ জন্ম দিয়েছেন। তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা যদি চিন্তা করেন বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান এবং ভারতের পারমাণবিক শক্তি নিয়ে যদি আমরা বিবেচনা করি, পাকিস্তানের হাতে অনেক পারমাণবিক অস্ত্র আছে। তো চিন্তা করুন, যদি 1971-এ যদি স্বাধীনতা যুদ্ধটা না হতো, যদি আমরা সেই স্বাধীনতা যুদ্ধটা না হতো, এখনও যদি বাংলাদেশ পাকিস্তান একই রাষ্ট্র হিসাবে থেকে যেত, তাহলে ওই পারমাণবিক যে অস্ত্রগুলো তার মধ্যে অন্তত 2-4-5টা বাংলাদেশে অবস্থান করত। আর বাংলাদেশে পারমাণবিক অস্ত্র অবস্থান করার মানেটা এমন দাঁড়াতো, আমি যে চেয়ারটাতে বসে আছি আর চেয়ারটার নিচে পারমাণবিক বোমা। আমরা যদি পুরো ভারতটাকে যদি আমরা চেয়ারটা হিসাবে মেনে নিই, যে এই চেয়ারটা ভারত আর তার নিচে বাংলাদেশ, তার মানে চেয়ারটার নিচে পারমাণবিক বোমা।
তখন ওই পরিস্থিতিটাতে আপনারা কি চিন্তা করতেন, কতটুকু প্রেশারাইজ করতে পারতেন, আপনারা কতটুকু ভয়ে থাকতেন? আপনারা এখন কাশ্মীরে লড়ে যাচ্ছেন, চীনের সাথে লড়ে যাচ্ছেন, আপনাদের পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই আপনাদের সম্পর্ক ভালো নাই। একটা দেশে আপনাদের পার্শ্ববর্তী যে চারোদিকে যে সকল দেশগুলো আছে, একটা দেশের নাম বলে যদি দেখাতে পারেন যে এই দেশটার সাথে আমাদের সুসম্পর্ক আছে, প্রত্যেকটা দেশের সাথে আপনাদের শত্রুতামূলক সম্পর্ক। সো ওই দিক থেকে যদি চিন্তা করেন 1971 আপনারা সহযোগিতা করেন, অবশ্যই সহযোগিতা করেছেন, সেটা আপনাদের স্বার্থে করেছেন, সেটা আপনাদের নিজ স্বার্থে করেছেন, আদারওয়াইজ আপনারা সাহায্য করতেন না। কারণ আপনারা যদি সাহায্য না করতেন, ইন কেস যদি তখন এমন হতো যে হ্যাঁ যুদ্ধটা সমাপ্ত হয়নি, সেই যুদ্ধটার বাংলাদেশের বিজয় আসেনি, সেক্ষেত্রে যদি পাকিস্তান থেকে যেত আর এই বর্তমান বাংলাদেশে যদি 4 থেকে 5টা পারমাণবিক বোমা থাকতো, তার মানে আপনাদের নিচে, আমি খুব ল্যাঙ্গুয়েজটা একটু শালীন রেখে বললাম, আপনাদের নিচে যদি 2-4টা পারমাণবিক বোমা থাকতো, তখন আপনারা ঘুমে কি স্বপ্ন দেখতেন সেটা চিন্তা করবেন। আপনারা বাংলাদেশ নিয়ে কথা বলার আগে আপনারা চিন্তা করবেন যে যে স্বপ্নটা কি স্বপ্ন আসতো আপনাদের রাত্রে। আপনাদের কি ঘুমাতে পারতেন? আপনাদের চেয়ারের নিচে পারমাণবিক বোমা নিয়ে শুকরিয়া আদায় করুন, আপনারা বাংলাদেশের কাছে শুকরিয়া আদায় করুন যে হ্যাঁ বাংলাদেশ তারা তাদের স্বাধীনতা নিতে গিয়ে আপনাদের উপকার করে গেছে। এতটুকুই। আমরা আরও একটি মন্তব্যে যাব। মাহমুদুর রহমান সুমন লিখেছেন, বাংলাদেশ পাকিস্তান দুটি মুসলিম রাষ্ট্র, আমরা একে অপরের সম্পর্ক গভীরভাবে রাখতে চাই। খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। কারণ আমরা যদি ভারতের বর্তমান প্রেক্ষাপট দেখি, ভারতে মুসলিমরা নিগৃহীত, মুসলিমরা নির্যাতিত। সো ওই দিক থেকে আমরা বাংলাদেশ পাকিস্তান দুটোই মুসলিম রাষ্ট্র। সো এখানে আমাদের অধিকার অক্ষুণ্ণ আছে, অধিকার সংরক্ষিত আছে, সেই কথাটাই তিনি বলেছেন। আমরা অনেক কমেন্টস আছে এখানে, অনেক অলমোস্ট আমরা যদি দেখি 5,500 কমেন্টস আছে, সবগুলো পড়া সম্ভব না। মন্তব্য আমরা যতটুকু পড়লাম যতটুকুতে বুঝলাম যে হ্যাঁ এই সংবাদের পক্ষে সবাই রায় দিয়েছে, সংবাদের পক্ষেই সবার মতামত প্রকাশ করেছেন, এবং সেক্ষেত্রে সবাই চাচ্ছেন ভালো একটা সম্পর্ক, পাকিস্তানের সাথে ভালো একটা সম্পর্ক হোক। পাকিস্তান যদি ক্ষমা চায়, আমরা ক্ষমা তো করতে প্রস্তুত, এমনটাই মন্তব্য এসেছে। পরিশেষে আমি যদি আমার বক্তব্য রাখি, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন অনেকটাই হুমকির মুখে। কারণ ভারত প্রতিনিয়ত চাচ্ছে আমাদেরকে তাদের করদরাজ্যে পরিণত করতে, আমাদের উপর তারা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে বিভিন্নভাবে, আমাদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। তো আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা কারো নিয়ন্ত্রণে যাব না। সেক্ষেত্রে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে পারি। সেজন্য আমরা অবশ্যই ভারতের সাথে বোঝাপড়া করার জন্য, ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশ আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক করা উচিত। সেক্ষেত্রে আমরা পাকিস্তান, চায়না, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমার এসব দেশের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা কাজ করছে দেশ নিয়ে, তারা সবাই খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে উইদাউট ইন্ডিয়া। সো আমরা আশা রাখবো ভালো কিছু হবে, ভালো কিছু আসবে এবং দেশ এগিয়ে যাবে, দেশের আপামর জনগণ আরও শান্তি হবে, আরও ভালো থাকবে, আমরা আরও উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাবো বলে আমরা আশা রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে এটাই বলবো, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্টস মন্তব্য করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। সহযোগিতা করবেন, আপনি নিজে আলোচনা শুনবেন এবং বন্ধুকে শোনার জন্য তার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ